নমস্কার, খবর সাদা কালোয় আপনাদের স্বাগত। আমি গৌরব বিশ্বাস। আজ আমাদের অতিথি কল্যাণ চট্টোপাধ্যায়। নমস্কার। কল্যাণদা সম্পর্কে প্রথমে একটুখানি বলে নিই। আপনারা সকলেই কল্যাণদাকে চেনেন, মানে কল্যাণদার পরিচয় দেওয়াটা আমার কাছে অন্তত ধৃষ্টতা। কল্যাণদা কিভাবে বলবো, কল্যাণদা এখন অবসরপ্রাপ্ত শিক্ষক। আমি আজকে প্রায় 24 বছর ধরে দেখছি কল্যাণদাকে। কল্যাণদা দারুণ লেখেন, কবিতা এবং গল্প এবং অন্যান্য লেখা। তবে সব কিছুর পরেও কল্যাণদার যে পরিচয় কে নিয়ে বেশি মানুষ জানেন এখনো, কল্যাণদা একজন খুব ভালো নাট্য ব্যক্তিত্ব এবং বলা যেতে পারে করিমপুর নাটকের এই মুহূর্তে অন্যতম একজন অভিভাবক। আর কল্যাণদা সত্যি সত্যি করিমপুর বলে নয়, গোটা পশ্চিমবঙ্গের কাছেই নাটক নিয়ে একটা ফিগার, এটুকু অন্তত আমরা বলতে পারি। এবং কল্যাণদাকে এর আগেও আমরা বহুবার চেষ্টা করেছি কল্যাণদাকে এনে আমাদের স্টুডিওতে বসানোর। কল্যাণদা এখন কলকাতাতেও থাকেন, কখনো কখনো করিমপুরে, ফলে পাওয়া যায় না কল্যাণদাকে। তবে আজ এমন একটা দিনে পেয়েছি, আজকে আপনারা জানেন আজকে 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস, এবং এইরকম একটা দিনে কল্যাণদার মতো নাট্য ব্যক্তিত্বকে পেয়ে আমরা অন্তত সাদা কালো গর্বিত। কল্যাণদা, প্রথমে আপনাকে যেটা বলি, একদম আমরা একটা আড্ডায় দেবো, কিন্তু আমি বলবো আমাদের দর্শকদের জন্য বিশ্ব নাট্য দিবসটা নিয়ে আপনি একটুখানি কিছু বলুন। আচ্ছা, ঠিক আছে। আমি তার আগে বলি যে এখানে গৌরব আমার খুবই প্রিয় একজন মানুষ, আমার ভাই বলা যেতে পারে। তো ও প্রথমেই যে বললো ওই নাট্য ব্যক্তিত্ব, এই কথাটাই মানে আমার একটু আপত্তি আছে। আমি নিজেকে যেটা মনে করি সেটা হচ্ছে নাট্যকর্মী। আচ্ছা আচ্ছা। এটা অবশ্য খানিকটা ধার করে বলা এই কথাটা। আমাদের মানে কি বলবো আর কি, আমাদের মহান নাট্য ব্যক্তিত্বই বলবো আমি তাকে, উৎপল দত্ত। তিনি এই কথাটা বলেছিলেন তার দলের, মানে একটা জায়গায় আমি পড়েছিলাম, যখন বলেছিল তারা যে নাট্যশিল্পী এরভাবে বলতে চাইছিল, তখন উনি বলেছিলেন যে খবরদার ওই কথাটা বলবা না, নাট্যশিল্পী বা ইয়ে, তোমরা হচ্ছে নাট্যকর্মী। নাট্যকর্মী, হ্যাঁ, এই অহংকারটা যেন তোমাদের না আসে। তো সেই হিসাবে আমি বলছি যে আমি একজন নাট্যকর্মী, খুবই সাধারণ একজন নাট্যকর্মী। নাটকটা ভালোবাসি এবং সেই জন্যে কুড়িয়ে বাড়িয়ে যেখানে যা পাই আর কি, মানে অন্য কিছুর জন্য না যে নাটক করে বিরাট একটা নাম করব বা ইয়ে করব, একটা সেরকম কিছু না, একটা ভালোবাসা। সেই ভালোবাসার জন্যই ওই যেখানে যাকে পারি তাকে দিই, নাটক করানোর চেষ্টা করি, এই আর কি। আজকেও তো বেশ কয়েকটি পথনাটিকা হলো শরৎস্মৃতি নাট্য সংস্থারিতে, এবং সব কটাতেই আপনি ছিলেন শেষ পর্যন্ত। হ্যাঁ, শরৎস্মৃতি করলে, হ্যাঁ, এবং এটা বলে রাখি কল্যাণদা প্রায় 74 বছর বয়স কল্যাণদা। আমাদের কাছে অবশ্য চিরতরুণ, সেটা নয়। আজকের এই বিশ্ব নাট্য দিবসটা নিয়ে আপনি বলুন, আপনি একটা লেখা তৈরি করেছেন। এটা এমনি নিছকই একবার ভাবতে ভাবতে এটা মানে ভেবেছিলাম যে আজকেও হয়তো কোনো একটা জায়গায় যদি বিশ্ব নাট্য দিবস সম্পর্কে একটু, অনেকেই তো যাই হোক সবাই সব কিছু সবসময় জানা মানে সম্ভব হয় না, আমিও যে বিশেষ কিছু জানি তাও না, তবু মনে হয়েছিল যে মানুষের কাছে একটা মানে বার্তা দেয়া, একটা যে বিশ্ব নাট্য দিবসটা কি, এটা নিয়ে তো একটা কৌতূহল থাকতেই পারে। সেই হিসাবেই আমি এই লেখাটা লিখেছিলাম। যাই হোক, সেটা আমি পড়ে শোনাচ্ছি। নাটক বা থিয়েটার সবসময় মানুষের মনে ও চেতনায় একটা উচ্চ স্থান পেয়ে এসেছে। নাটক হচ্ছে এমন একটা মাধ্যম, সেই নাটক সম্পর্কে ভরতমুনি বলেছেন, সব রকমের জ্ঞান, শিল্প, বিদ্যা এবং কলা, সব ধরনের যোগ, কর্ম, চলা এবং বলা, এমন কোনো কিছুই স্থিতি ব্রহ্মাণ্ডের কোথাও নাই যা নাটকে যুক্ত নহে। নাটকেতে সবই পাই। সর্বশাস্ত্র, শিল্পকর্ম, বিবিধ রসায়নে নাট্যকলার সৃষ্টি হলো ভরতমুনি ভনে। এরকম একটা শ্লোক নতুন আছে। যাই হোক, 1961 সালের জুন মাসে প্রথমে হেলসিঙ্কি, পরে ভিয়েনায় ITI মানে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট অনুষ্ঠিত নবম আলোচনা সভায় ITI-এর
ফিনিশ কেন্দ্রের পক্ষে অধ্যক্ষ অর্ডি কিভিমাই বিশ্ব থিয়েটার দিবস উদযাপনের প্রস্তাব দেন। উদ্দেশ্য সারা বিশ্বের নাট্যকর্মীদের সৌভ্রাতৃত্ব আর আদান প্রদানের লক্ষ্যে একটা দিনকে নির্দিষ্ট করা। অনুরোধ করা হয় ইউনেস্কোকে যে এই লক্ষ্যে একটা দিনকে নির্দিষ্ট করতে। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো একযোগে এই প্রস্তাব সমর্থন করে। পরের বছর 1962 27 মার্চ প্যারিসে থিয়েটার নেশনস নাট্যোৎসব এটা শুরু হয়। ইউনেস্কো বলে এই 27 মার্চই হোক বিশ্ব নাট্য দিবস বা ওয়ার্ল্ড থিয়েটার ডে। এটাও ঠিক করা হয় প্রতি বছর এই নাট্য দিবসের প্রাক্কালে একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ সংস্কৃতিতে বিশেষ ছাপ রেখেছেন এমন কোনো বিখ্যাত মানুষের বাণী প্রচার করা হবে। 1962-তে বিশিষ্ট নাট্যজন জাঁ কক্তোর বাণী প্রচার করা হয়। তিনি একজন ফরাসি লেখক, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা। এর পরের বছর প্রচারিত হয় বিখ্যাত মার্কিন নাট্যকার আর্থার মিলারের বাণী। এইভাবে একে একে বিভিন্ন বছরে পাবলো নেরুদা, আয়োনেস্কো, ওলে সোয়িঙ্কা, পিটার ব্রুক, এডওয়ার্ড এলবি, ভাৎসলাভ আয়োনেস্কো, ওলে এটা তো বললাম, ভাৎসলাভ হ্যাভেল, তারপরে আউগস্তো বোয়াল, এইসব বিশিষ্ট জনের বাণী এই দিবস উপলক্ষে প্রচারিত হয়। এছাড়া নাট্যকর্মীরাও পদযাত্রা, নাটক প্রচারের মাধ্যমে নাটক সম্পর্কে বিভিন্ন বার্তা দেন। তারা যেন নাটকের পাশে থাকেন, নাটক পড়েন, নাটক দেখেন। এই হচ্ছে বিশ্ব নাট্য দিবসের উদ্দেশ্য। নাটনা সারদা শিশুতীর্থ কর্তৃপক্ষ গত 20 মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সারদা শিশুতীর্থের প্রাথমিক বিভাগের জন্য একাধিক শিক্ষক নিয়োগ করা হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত। আগ্রহীরা আগামী 15 দিনের মধ্যে সকাল 8টা থেকে 10টার মধ্যে স্কুল অফিসে তাঁদের বায়োডাটা জমা দিতে পারেন। স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগ সারদা শিশুতীর্থ, নাটনা, ডাকবাংলোর কাছে, থানা করিমপুর, জেলা নদিয়া। ফোন নম্বর 9564286411 এবং 9734859591। আচ্ছা কল্যাণদা, আপনি তো নিজেকে নাট্যকর্মী বলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করছেন। নাটক নিয়ে আপনার এই যে প্যাশন, এটা কবে থেকে? একদম ছেলেবেলা থেকে? এটা খুব মজার ব্যাপার আছে বলি। ছোটবেলায় আমি মানে যখন তখন তো যাত্রাই দেখতে যেতাম, তো আমি যখন আসানসোলে ছিলাম আর কি, তো ওখানে কাছাকাছি রানীগঞ্জের শিয়ারশোল রাজবাড়ি ছিল আর কি। ওখানে আমার সব পিসিমারা থাকতেন। আচ্ছা। এবং কোনো পুজো বা এই দুর্গা পুজো ইত্যাদির সময় আর কি মানে আমরা শিয়ারশোলে যেতাম আর কি। সেই রাজবাড়িতে বিরাট অনুষ্ঠান হতো, তো ওখানে যাত্রা হতো, বুঝেছো তো। তো আমি ওই যাত্রা দেখতে গিয়ে না, ওই যাত্রাতে সেই হুঙ্কার দিয়ে মানে সেই তোমার সেই তলোয়ার বের করিয়ে করতো, আমি কাঁদতাম করতাম। আচ্ছা। হ্যাঁ, এইবার বাড়িতে একা আছি, আমাকে না নিয়ে গেলে তো মারা যেতে পারছে না। আমি বালিশের তলায় লিখতাম, হে ভগবান, আমাকে যেন জীবনে যাত্রা নাটকে না যেতে হয়, হ্যাঁ, না দেখতে হয়। তো এইরকম একটা ভীতি ছিল। তারপর যাই হোক, আমি ওখানে মানে পড়াশোনা সেরকম মানে করতে মানে ছিল না, ভালো কিছু ছিলাম না। ভালো মানে বেশ খারাপই ছিলাম, হ্যাঁ, এবং খুব বোকা মতন ছিলাম, বুঝেছো। আমি যখন তখন সব বেসিক স্কুল ছিল, তো এইসব শতরঞ্জ ছোট ছোট সেই আসন পেতে বসতে হতো। এইবার আমি প্রায় বিষয়েই মানে পাশ করিনি, হ্যাঁ, কিন্তু অঙ্কে আমি সেবার একবার পেয়ে গেলাম 52। আচ্ছা। তো তখন তো এই স্কুলের মাস্টারমশাইদের
মানে যিনি একটু বড় তাকে বড়দা, তারপরে ছোটদা, এরকম সব বলার একটা রেওয়াজ চল ছিল। তো ছোটদা একটু ইয়ে ছিলেন, মানে আমরা ভয় পেতাম আর কি। ছোটদা বলছে তুই অঙ্কে 52 পেলি কি করে? তা আমি বললাম যে ওই সামনে একজন বসেছিল, ও অঙ্কগুলো করছিল, আমি সেইগুলো সব পুরোপুরি আমিও ওইটা দেখে দেখে করেছি। হ্যাঁ, বলছে ও তুমি এই কাজ করেছো? হ্যাঁ, আমাকে কিন্তু উঁচু ক্লাসে উঠিয়ে দিয়েছিল, বলে যা নিচে যা, বলে আবার নিচের ক্লাসে নামিয়ে দিয়েছিল। কিন্তু আমার এতে কোনো ভ্রুক্ষেপই নেই, মানে যে একটা কিছু অন্যরকম কিছু হয়েছে এরকম কোনো ব্যাপারই নেই। তো যাই হোক, এইরকমই তখন পড়ার একটা ব্যাপার ছিল। তো বাড়িতেও দেখলো যে না, এখানে রেখে কোনো মানে অবস্থা খারাপ। এখানে একটুখানি ইন্টারাপ্ট করি আপনাকে, সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি বাড়ি তো মুরুটিয়া থানার ফুলবাড়ি, হ্যাঁ, কিন্তু রানীগঞ্জ ওখানে কি মানে বাবার চাকরি ওই সূত্রে? বাবা চাকরি করতেন। আচ্ছা, মানে আমার এখানে দেশের বাড়ি এটা হতে পারে, কিন্তু এখানে থাকাটা এখনই বলতে গেলে একটু থাকা হচ্ছে, হ্যাঁ। কিন্তু আমার যেমন জন্মও কিন্তু এই জমশেদপুর হসপিটালে। আচ্ছা, হটপাড়ায় হচ্ছে মামার বাড়ি ছিল, কিন্তু তারা পরে ওইসব ভিটেমাটি সব নিয়ে হয়ে গেল। এখন ওসব রিলেটিভরা আছেন আর কি। ওই বহরমপুরে গিয়ে তখন মামা বাসা করেন টরেন, প্রথম দিকে বাসা করেন, তারপর বাড়ি করেন। আর আমার মার আর কি কি বলবো, মানে কাকা, মানে আমার দাদু হচ্ছে, উনি মানে ওই ফ্যামিলিটাকে সামলাবার জন্য জীবনে বিয়ে করেননি। আচ্ছা, কিন্তু উনি খুব ওই পড়াশোনার ব্যাপারটা খুব ইয়ে ছিলেন আর কি। হ্যাঁ, যার জন্য ওখান থেকে আমাকে ওই মামার বাড়িতে শিফট করা হলো। ওরা গেল এ তো কিছুই না, একেবারে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে, হ্যাঁ, এ কোনো ইয়েই নেই। ওইখানে গেলাম। তারপর যাই হোক দাদুর তত্ত্বাবধানে থেকে আমি ভর্তি হলাম তোমার ওই সর্বধাম স্কুলে আর কি। আচ্ছা, তো ওইখানে যাই হোক বোধহয় 2 থেকেই পড়তে আরম্ভ করলাম। তারপরে আমি বোধহয় 2তেই মনে হয় বোধহয় ফার্স্ট হয়ে গিয়েছিলাম, বুঝেছো তো? আচ্ছা, হ্যাঁ, মানে দাদুর তত্ত্বাবধানে থেকে। তারপর ওখান থেকে গোড়াবাজার ICI ভর্তি হয়েছি, হয়ে তার পরবর্তীতে তো তোমার কলকাতায় চলে গেলাম। ওখানে জয়পুরা কলেজে পড়েছি, ফিজিক্স নিয়ে পড়লাম। তারপর তো ওই গ্র্যাজুয়েশন অবধি করেছি, তারপর তার পড়াশোনা আর ইয়ে করি না। তাহলে যে কল্যাণ চট্টোপাধ্যায় ছোট্টবেলায় বালিশের নিচে লিখে রাখতেন যে আমাকে যেন নাটক বা যাত্রায় যেতে না হয়, সেই কল্যাণদা কি করে নাটকেরই প্রেমে পড়ে গেলেন? সেটা কি কলকাতায়? না, সেটা অ্যাকচুয়ালি বহরমপুরই হয়েছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বহরমপুরেই তোমার আস্তে আস্তে করে ওখানে যেমন ওই ভাতৃসংঘ বলে একটা ক্লাব আছে, ওখানে ওই ইয়েরা দাদু গিয়ে ভর্তি করে দিল। দাদুর খুব খুব চেষ্টা ছিল। আমি ওখানে গিয়ে ওই বক্সিং মারামারি দেখে আমি ভয়ে আর যাইনি। আমি বলেছি তো মারধর করছে, হ্যাঁ ইয়ে করছি, আবার এখানে কি ইয়ে হবে, আমি আরো যেতাম না। তারপর যাই হোক ওই কবিতার ব্যাপারটাই একটুখানি ওই আমরা যে মাস্টারমশাই পড়তেন, যার কাছে মানে পড়তে যেতাম, অরুণ ব্যানার্জি ছিলেন, ওই পরে জিএন একাডেমির হেডমাস্টারমশাই হয়েছে। আচ্ছা, আচ্ছা, আমাদের খুবই ভালোবাসতেন আর কি। তো ওনাদের সংস্পর্শে এসেই মোটামুটি একটু ওই কবিতা মানে কি, কবিতা আবৃত্তি করা টরা এইসবগুলোই হলো, কিন্তু মুখস্থ করতে পারতাম না। হ্যাঁ, যখনই একবার দেখলাম, ওই একবার পাড়ার কবিতায় বললাম, ওই যাবার বেলায় এই কথাটি জেনেই যেন যায়, এরকম একটা কবিতা আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের, দেখলাম বলার সময় সব উল্টো পাল্টা মানে মিলিয়ে দিয়ে দিয়ে নেমে পড়লাম আর কি। 8 লাইনের বোধহয় ছিল। তারপরে ভাতৃসঙ্গে ওই রকম একটা কবিতার কম্পিটিশন ছিল, সেখানে গিয়েও দেখলাম। যাই হোক, তো যাই হোক, আরও সবাই বোধহয় একটু বেশি ভুল করেছিল, থার্ড হয়ে গেলাম আর কি। হ্যাঁ, তারপরে ওই গোড়াবাজার ICI ভর্তি হওয়ার পর তখন ওই অরুণ ব্যানার্জি ওখানে আর একজন ছিলেন, টোটাল শ্যামবাবু আর কি। হ্যাঁ, টাইটেলটা আমার ঠিক মনে পড়ছে না। উনি ওই ডাকঘর নাটকটা ধরলেন। আচ্ছা, তার আগে অবশ্য তোমার ওই রবীন্দ্রনাথের ছোটখাটো ওই হাস্য কৌতুকগুলো আছে না, ছাত্রের পরীক্ষা, এই নাটকটা এটাও ধরা হয়েছিল। তো যাই হোক, এমনি ওখানে সবার ওনাদের সঙ্গে একটা পরিচয় হওয়াতে মানে একরকম ধমক দিয়ে তোকে করতে হবে এই বলি ঢুকালেন। আর ওই ডাকঘর নাটকটা অ্যাকচুয়ালি কিন্তু ওই স্কুলের ওই শ্যামবাবুই করালেন, কিন্তু সেটা হলো কিন্তু আমাদের পাড়াতে। মানে আমি তো থাকতাম তোমার ওইটাকে ওই যে পিলখানা রোড বলে না, তোমার ইয়ের থেকে সেই কুন্ডু নার্সিংহোমের পাশ দিয়ে ওই জায়গাটায় থাকতাম। তো
তো ওই পাড়ারই একটু এগিয়ে ভট্টাচ পাড়ার আগের দিকে ওইখানে ওই শ্যামবাবু থাকতেন। তো উনি ওই ডাকঘর নাটকটা করালেন। তো ওই নাটকে আমাকে ওই ঠাকুরদা রোলটা দিয়েছিলেন। আচ্ছা। হ্যাঁ, যাই হোক, ওইটা করার পর থেকে এইবার তোমার মানে নাটকের প্রতি একটা ভালোবাসা চলে আসলো আর কি। হ্যাঁ, তারপর ওই কলকাতায় যখন এসেছি তখন একটা গ্রুপ নাম ছিল, যতদূর সম্ভব মিলন তীর্থই হবে বোধহয়। আচ্ছা। হ্যাঁ, ওই শ্যামবাজারে। তো ওখানে ওই জয়পুরিয়া কলেজে পড়তাম বলে ওখানকার কিছু মানে বন্ধু বান্ধব হয়েছিল আর কি, একই সঙ্গে পড়তাম আমরা ফিজিক্স অনার্স। আর সে আবার একটা ওই মিলন তীর্থ দলটা মতন করেছিল, এবং তখন তো অলরেডি একটা মানে এসে গেছে আর কি, নাটকের একটা প্রতি ভালোবাসা এটা এসে গেছে, এটা ও বুঝতে পেরেছিল। যে ওইখানে ও নিজে একটা নাটক লিখেছিল, আজ যদি আসতেন, মানে রবীন্দ্রনাথ আজ যদি আসতেন। আচ্ছা আচ্ছা। সেটা যাই হোক, সেই সময়ই রবীন্দ্র সদনে ওইটা নাটক প্রতিযোগিতার ইয়েতে সুযোগও পেয়েছিল, এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তখন বিচারক ছিলেন। আচ্ছা। এবং খুব মানে গালাগালিও দিয়েছিলেন। গালাগালি দেবার কারণ লাইট ফাইট সম্পর্কে জ্ঞান ছিল না, মানে আমি অবশ্য পরিচালকও ছিলাম না, আমি জাস্ট অভিনয় করার জন্য হয়েছে। মানে মৃতদেহ উঠে চলে যাচ্ছে, তার উপরও লাইট মেরেছি, এইসব দেখে মানে উনি গালাগালি দিয়েছিলেন। তো যাই হোক, সেইখান থেকেই আর কি আস্তে আস্তে, কিন্তু ভেতরে একটা ছিল। তারপরে সেই রকম ওই কলকাতাতে ওই এর আগে তো তুমি নাম শুনেওছো আর কি, ওই যে বুলিদা, সুশান্ত মৈত্র। তো বুলিদার সংস্পর্শে আসাতে আরো বেশি মানে নাটকের প্রতি একটা হয়। উনি ওখানে তীরেন্দ্র চট্টোপাধ্যায়, আমি নাটকটার নাম মনে করতে পারছি না, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প অবলম্বনে একটা নাটক হলো, সেখানে করিয়েছিলেন। তাছাড়া উনি উনার একটু অন্যরকম ছিলেন আর কি, মানে চাকরি টাকরি ছেড়ে দিয়েছিলেন, দিয়ে তার রোজগারের ইয়েটা ছিল ওই বিভিন্ন তোমার সমস্ত আছে না, কোল ইন্ডিয়া, তারপরে ইসিএল ফিসিএল আছে, তাদের সব রিক্রিয়েশন ক্লাবগুলো আছে, তাদের নাটক করানো, এবং নাটক করলে পরিচালক হিসাবে তিনি কিছু অনারিয়াম পেতেন, সাম্মানিক পেতেন। এবং উনি করতেন কি, আমাকে তখন ওই নিয়ে ওই বিভিন্ন নাটক হচ্ছে যেসব জায়গায়, মানে আমি ওনার সেই ওই কি বলে ল্যাঙ্গুটি বলো বা যাই বলো, ওই রকম হয়েছিলাম, যেখানে হোক বুলিদা টেনে নিয়ে যেতেন। কল্যাণদা স্কুল শিকারপুর, তখন স্কুলের ব্যস্ততা তখন তো অন্যরকম ছিল, এবং স্কুল, তারপর আপনি থাকতেন করিমপুরে, এবং শোনা যায় যে নিয়মিত আপনি যখনই সময় পেতেন, মানে একটা দিনের জন্য ছুটি পেলে আপনি কলকাতায় যেতেন নাটক দেখতে। হ্যাঁ, আমার বিশেষ করে ওই শনি রবিটা একটা ছিল, আমি এইভাবে যেতাম, মানে শনিবারে গিয়ে আমি তোমার ওই মানে 6:30টার নাটকটা একটা দেখার ওইটা চেষ্টা করতাম। এবং তখন কিন্তু কলকাতাতে ওই আমি তো যেখানে ছিলাম আর কি, আমার মানে অ্যাকচুয়ালি ওটা এখন কাকা কিনে নিয়েছেন, তো তখন বাবা কাকা সব থাকতো, মানে জয়েন্ট ফ্যামিলি, সবাই থাকতো একই সঙ্গে। ওইখানে থেকে আবার তারপরের দিন রবিবারে 2টো নাটক দেখতাম। হ্যাঁ, দেখে রাত্রিরে তোমার বাড়ি চলে যেতাম, ভোরবেলায় একদম উঠে, তখন একটা স্টেট বাসও বোধহয় ছিল, ওই স্কুলে 11টার মধ্যে ঢুকতো আর কি। আচ্ছা আচ্ছা, শিকারপুর অবধি চলতো। হ্যাঁ, ওইটা একদম শিকারপুর অবধি চলতো। আচ্ছা, ওইটাতে চলে আসতাম। এইভাবে আমি নাটকগুলো তখন দেখতাম আর কি। আচ্ছা, আপনার কি কোনোভাবে মনে হয় এখন যারা নাটক করছেন, নাটক মানে এটা যেমন শোনা যায় যে যারা আমরা একাত্র একটু লেখালেখির চেষ্টা করি, আমাদের যারা গুরুজন বা আমাদের যারা স্যারই বলবো, মাস্টারমশাই, তারা বলতেন যে ভালো না পড়লে ভালো লেখা যায় না, মানে প্রথম শর্ত হচ্ছে তোমায় প্রচুর পড়তে হবে। নাটকের ক্ষেত্রেও কি এরকম, পরিচালক হোক বা অভিনেতা হোক বা অভিনেত্রী হোক, নাটক দেখাটা খুব জরুরি। এখনকার এরা কি সেই অর্থে নাটক দেখে বা দেখার সুযোগ পায়? আপনি যাদের নিয়ে এখন কাজ করছেন এই জেনারেশন। না, এই আসলে কারোর সম্পর্কে বলতে আমার একটু খারাপই লাগে, কারণ নাম বলতে হবে না। ব্যাপারটা ইন জেনারেল যে ব্যাপারটা দেখি, এই দেখো আজকে যে নাটকটা করলাম, একটা পথনাটক করা হলো, তো অন্য গোষ্ঠীর কথা বাদই দাও, মানে অন্য দলের কথা বাদই দাও, যে আরো তো দল তার সঙ্গে আমি যুক্ত থাকি, কিন্তু
এইটা দেখার জন্য এই দলেরই সবাইকে পেলাম না। আচ্ছা, আজকে পথনাটকে বিশেষ করে একটু মানে লোকজন বেশি হলে ওই সব বৃত্ত করে টোরে এসব কাজ করতে ভালো হয় তো। লাগে দেখতে, হ্যাঁ। উৎসাহ পায়। মানে নাটকটা আদৌ করা যাবে কি না এরকম অবস্থায় চলে গেছে। এবং শেষ পর্যন্ত দেখা গেল প্রথমে 3 জনকে পাওয়া গেল, এবং এখানে নাটকটা তাই করেছে, ওই 3 জনই বলতে গেলে মানে 3 জনের জায়গায় 4 জন হয়েছে, এবং 3 জনই হচ্ছে বয়স্ক, তারা ইয়ে করেছে। কিন্তু ইয়াং জেনারেশন যেটা, তার মধ্যে একজনকেই পেলাম। আচ্ছা, মানে তখন তাদেরকে নিয়েই আর কি পার্টগুলো ভাগ করলাম আর কি, মানে যে যারা বলবে অন্তত বলতে টলতে পারে। এবং তারপরে আর কেউ সময় দিতে পারছে না, তখন ওই আরো 3 জন 4 জনকে, মানে 3 জনকে অন্তত বলা হলো যে তোরা এসে অন্তত ওই বিভিন্ন গান আছে সেই সময় একটু বৃত্তাকারে ঘুরতে হয়, বিভিন্ন নাচ ওই আছে আর কি, হ্যাঁ, এইসব দম এইসব সব ইয়েটের সঙ্গে। তো সেইগুলো তোরা অন্তত একদিন এসে সব প্র্যাকটিস করে নিজেদের মতন করে নিস, ওটা আমাকে আর দেখানোর দরকার। তো এই যে ব্যাপারটা, তার মানে পাওয়াই যাচ্ছে না আর কি। হ্যাঁ, ওটাই। এখন ওই বলো যে ভালোবাসার জন্যই হোক বা যাই হোক, ওই যেমন ভাবে পারি আর কি একটু করার চেষ্টা করছি, এই আর কি। ওটাই। কিন্তু এই যে বললাম যে ঠিক আছে এটা তো নাটক যাই হোক যারই হোক, যে নাটক ভালোবাসে সে সবারই নাটকই তো দেখবে, তাই না? দেখা উচিত এটা। আর এটা ঠিকই, সে আমার কাছে হয়তো শেখার সেরকম কিছু নেই, কিন্তু যারা নাটকের লাইনে আছে তাদের তো নাটক শেখাও মানে দরকার। এবং সেখানটায় তো সবসময় তারা ওই যে কলকাতা থেকে নিয়ে এসে, এবং অধিকাংশই আছে, যেমন অধিকাংশই মানে আছে, ধরো অত পয়সা, এই যে নাটকগুলো আমরা আনছি, যা টিকিট করছি, তাদের পক্ষে সম্ভব না। যারা ভালোবাসে হয়তো, কিন্তু পয়সা করি তো সেরকম ইয়ে নেই, মানে সাধ্য থাকলেও সাধ্যে কুলোচ্ছে না। তো সেই জায়গায় এমনও দেখেছি যে আমি নিজেই হয়তো বা এই ধরো বিজয়া, মানে স্ত্রীর কথা বলছি, ও যেমন হয়তো কোনো মানে টিকিট দিয়ে বলছে যে মানে পয়সা লাগবে না, হ্যাঁ তোরা অন্তত দেখতে আয়, মানে শুধু আমাদেরটা না, মানে ওখানে যে নাট্যোৎসবে বাইরের টিম আসছে, কৌশিক চট্টোপাধ্যায়, মানে এখানে ধরো নদিয়ার একটা গর্ব, তো তার নাটক আরো অনেকেরই আছে, তো আয় দেখ এগুলো, তো তাতেও মানে একটা অন্যরা হলো কি, আমরা কি মানে লাফিয়ে পড়বো, কিন্তু তাতেও খুব একটা সাড়া সেরকম দেখছি না, পাওয়া যাচ্ছে না। আচ্ছা কল্যাণদা, একটা কথা এমনি একটু অন্য প্রসঙ্গে বলি, এমনি মানে কেন্দ্র হোক বা রাজ্য, বা আমি শুধু আমাদের দেশের কথা বলছি না, ওভারঅল গোটা পৃথিবী জুড়ে রাজনৈতিক যে আবহ সেটা তো একদম বদলে গেছে। এই আমরা দেখেছি সর্দার হাসমি কিভাবে খুন হয়ে গেলেন, এবং একটা সময় এমনও হয়েছে কলকাতায় অনেক নাটক মঞ্চস্থই করতে দেওয়া হয়, মানে সেগুলো মানে সরকার বিরোধী বলুন, রাষ্ট্রবিরোধী বলুন। এই সমস্ত ভয়ের কারণ কি এখন আর সেই ধরনের নাটক লেখা হচ্ছে না বা মঞ্চস্থ করা হচ্ছে না বলে আপনার ব্যক্তিগত মত কি, মানে আপনার মত? আমি তোমার এর আগেই যে একটু কথা বলছিলাম, দলগুলোকে টিকিয়ে রাখার জন্যে ওই অনুদান তো দরকার, আর এটা ওই বিশেষ করে শ্রদ্ধেয় নাট্যব্যক্তিত্ব তীর্থঙ্কর চন্দ্র বারবারই বলেন আর কি, বলেন যে অনুদান নিয়ে যদি মানে করা হয় তাহলে সেখানে তো আনুগত্যের একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? তো সেই জন্যে তার মধ্যে হয়তো কেউ ওই যখনই করছে সীমানার বাইরে চলে যাচ্ছে, সেটাই বিতর্কিত হয়ে যাচ্ছে, এরকম তো তুমি নিজেও তখন তাকে ওয়ার্ন করা হচ্ছে নানান ভাবে। এটা একটা ব্যাপার। করিমপুর, আপনি করিমপুরে থাকেন, আমিও করিমপুরে আছি এখন। করিমপুরটা ভৌগোলিকভাবে তো একটু অন্যরকম জায়গা। আজকে আমার দেখুন একটা জিনিস মনে হয়েছে, কল্যাণীতে ওদের নাট্যচর্চা যেটা কেন্দ্র রয়েছে, কৃষ্ণনগরে অনেকগুলো নাট্যগোষ্ঠী রয়েছে, বহরমপুরে রয়েছে, করিমপুরেও রয়েছে, কিন্তু আমার যেন কোথাও গিয়ে মনে হয়েছে কল্যাণী বা কৃষ্ণনগর বা বহরমপুর, ওরা যতটা কলকাতার সাথে কানেক্টেড, বা ওরা যতটা নাটক নিয়ে কি বলবো মানে উৎসবটাকে যেভাবে উদযাপন করতে পারে, করিমপুর পারে না বলছি না, করিমপুর পারে,
কিন্তু সেই উচ্চতা পর্যন্ত পৌঁছতে পারছেন। এটা কি কোথাও গিয়ে আপনার মনে হয় যে রেল লাইন না থাকাটা একটা কানেক্টিং এর ক্ষেত্রে বা কমিউনিকেট করার ক্ষেত্রে একটা বড় হ্যাঁ, সমস্যা? এটা তো বটেই, এটা তো একটা কারণ বটেই, যে কারণ আমরা ইচ্ছে করলেই তাদের আনতে পারছি না, বা আমরাও হয়তো যেতে পারছি যাওয়া না, যাচ্ছে এরকম না। আর কি। হ্যাঁ, আনতে গেলেও খরচ অনেক বেশি খরচ, পড়ে যাচ্ছে হ্যাঁ, সড়ক খরচ পথে, গাড়ি ভাড়া থেকে শুরু সেইটাই করে আর কি অন্যান্য ইয়ে কিছু। হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, ঠিক আছে আমি বাইরের না পারি, তা আমরা এখানেই যারা এখানেই আছি, যদি করি। আজকে যেমন কৃষ্ণনগরে এই বিশ্বনাট্য দিবস পালন হয়েছে, মানে এটা হয়তো বেশ, তুমি হয়তো আরো খবর রাখতে পারবে, আমি অতটা জানতাম না। গত বছরেও দেখেছি, এবছরও দেখছি। তার আগেও কতটা হয়েছে আমি জানি না আর কি, আমি মানে এটা মাপ চেয়ে নিচ্ছি, মানে হয়নি এটা আমি বলতে পারবো না, কারণ আমি জানি না। কিন্তু গত বছরও দেখেছি, এবছরও যেমন আজকেই প্রায় 10-12টা টিমই হবে বোধহয়, কৃষ্ণনগরের যে টিমগুলো আছে তারা কিন্তু সকালে বিশ্ব নাট্য দিবসের জন্য পদযাত্রা করেছে, এবং সন্ধেবেলায় তাদের প্রত্যেকেরই ওই ছোট ছোট নাটক আছে। তো এই যে ব্যাপারটা, এটা যেমন কৃষ্ণনগরে করা যাচ্ছে, এখানে হচ্ছে না, এবং তার জন্য আমি নিজেকেও দায়ী মনে করি আর কি, কারণ আমি তো ভালোবাসি কিন্তু তো পাচ্ছি না, তাই না? হ্যাঁ, যে এখানে তো আমারও একটা দায়িত্ব মানে থাকার দরকার, এটা ওটা করার জন্য, কিন্তু যে কারণেই হোক আমি পাচ্ছি না। কিন্তু এইগুলো আমাকে ইয়ে করে আর কি, পীড়া দেয়। হ্যাঁ, পীড়া দেয় আর কি। আর একটা জিনিস, আজকেই ধরো, আজকেই যে বিশ্ব নাট্য দিবস, কে পারলাম না পারলাম সেটা কিছু না, কিন্তু তিনটে এখানে যেমন ধরো মুক্তধারা ছিল, এখন ওদের যাই হোক আর নাটক অ্যাক্টিভিটি অনেক দেখিনি কম। গতবার, হ্যাঁ, activity কম। মুক্তধারা মেয়েদের দল ছিল, তারপরে সরস্বতী যে করলো, নাট্যপ্রেমী, এরা সবাই মিলে তো একটা মিছিল করতে পারতাম, ঠিক। তাই না? আর মানুষের কাছে এখানে যদি আমরা এই মিছিলটা, আমি মানে মিছিলটার উপর খুব জোর দিই, হ্যাঁ, এখন হয়তো এই মানে ওই ছোটবেলা থেকে বা ইয়ে করার একটা মিছিলের একটা করার একটু অভ্যেস আছে, তো মিছিলটা আমার খুব ভালো লাগে আর কি। হ্যাঁ, ওটাই, কারণ একটা ওটাতে বার্তাও যেন তো যায়। সবারই কাছে একটা পৌঁছানো যায়, ঠিক, ঠিক, হ্যাঁ, ঠিক। এই জিনিসটা হয়। তো সেইটা তো আমরা করতে পারতাম, হ্যাঁ, কিন্তু ওই যে বলছি যে কারোর কোনো মানে ইয়েই পাওয়া যাচ্ছে না। হয়তো অনেকে বলবে যে কেন আপনি তো একটা উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারতেন সবার সঙ্গে কথা টথা বলে, কিন্তু আমি যদি আগের থেকেই আমার একটা আঁচ এসে যায় যে বলতেই আমার ভয় লাগছে, সেটাই তাহলে আমি আর কি করে করব? মুশকিল হয়ে যায়। একটা জিনিস আমার যেটা মনে হয়েছে, এটা আমার খুব মনে হয়, দেখুন আমরা অনেকেই ভাবি যারা আমরা একটু কলকাতা থেকে দূরে থাকি, আমরা মনে করি দেখবেন বাইরে থেকে শিল্পী আসছে, তো যে কোনো অনুষ্ঠান আপনি একটা করুন, স্বীকার করে করুন, বাইরে থেকে শিল্পী আসছে, তো এই বাইরে মানে কোথায়? সে কিন্তু মুম্বাই এক্সপেক্ট করছে না, সে দিল্লিও এক্সপেক্ট করছে না, মানে কলকাতা থেকে কেউ আসছে কিনা। এই যে কলকাতাকে আমরা ভেবে নিচ্ছি যে বাইরের শিল্পী মানে ওখানে, কিন্তু কলকাতার যারা শিল্পী, কলকাতার যারা নাটকে অভিনয় করেন, তারা যে নাটকগুলো মঞ্চস্থ করছেন কলকাতাতেই করছেন, সেই হিসেবে তারা তো বহিরাগত বা বাইরের শিল্পী নন, না, তারা তো স্থানীয়, কলকাতার স্থানীয়। অথচ সেই কলকাতায় কলকাতার মানুষজন, কাউকে পুশ সেল করতে হচ্ছে না হলেও আমার জানা নেই, নিজের আগ্রহে টিকিট কেটে গিয়ে প্রোগ্রামটা দেখছে। এই অভ্যাসটা আমরা কেন এখানে আমরা তৈরি করতে পারলাম না? সেটা নাটকের ক্ষেত্রেও যেমন সত্যি, সেটা আরো যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বা প্রোগ্রামগুলো হয়, গান নাচের, এই এই অভ্যেসটা আমরা কেন করতে পারলাম না? এটা কি মনে হয়? এটা একটা একটা আমার যেটা মনে হয়েছে যে এই নাটক করতে গেলে, যেটা যেমন ধরো ওই সঙ্গীতা সরকার মেমোরিয়াল ট্রাস্ট, ওখানে হয়তো জোর করে করা যায়, কিন্তু নাটকের যে হল, ওটা ঠিক নয়, মানে হ্যাঁ, আদর্শ জায়গা নয়। হ্যাঁ, এইটা, এটারও একটা প্রয়োজন আছে আর কি, হ্যাঁ, যেটা আমরা যেমন খুব উল্লসিত হয়েছিলাম যে অডিটোরিয়ামটা হ্যাঁ হবে, এইটা হবে, সেটা তো মাঝপথে আর থমকে গেছে। এইটাও এমন হয়ে গেল, এটা একটু যেন সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে গেল, এই যে লালন মঞ্চটা, হ্যাঁ, যদিও হয়তো নাট্যপ্রেমী করছে ইয়ে টিয়ে করে আর কি, সেট ফেট করে, কিন্তু একটা মানে একটা নাটকের দলগুলো যারা চালায় তারা তো মানে একেবারেই সেরকম কিছু নেই আর কি, হ্যাঁ, সব তো ওই ইয়ে করে একটা ছোটখাটো ব্যবসা করছে, কেউ টিউশনি করছে, করে এসে তোমার ওই রাত্রি 8টা 8:30টার পরে এসে ভালোবাসে বলে বলে একটু করছে, এই আর কি। ওটাই। এটা
এটা একটা মানে আমার মনে হয় এটা একটা কারণ, বড় কারণ। হ্যাঁ, এখানে করতে পারছি না আর কি। আর একটা ব্যাপার, ওই যে তুমি বললে না যে অবশ্য না, তুমি সেরকম কথা বলনি যে কলকাতার কাউকে নিয়ে আসলে আমরা মানে হয়তো টিকিটটা বেশি দাম ছিল, দিয়ে হ্যাঁ, করা যায়, তারও আগ্রহ বাড়ে। সেটাও কিন্তু সব সময় ক্ষেত্রে হয় না। তোমার মানে ভালো নাটক বা নাটকের দল থাকলেই যে হবে এমন কিছু ব্যাপার নেই। সেখানে কিন্তু ওই তোমার সিরিয়ালের অথবা সিনেমা, এখন তো এটা ভাইরাল যুগ। হ্যাঁ, মানে এই এদের একটু থাকলে, হ্যাঁ, হ্যাঁ, যেমন হ্যাঁ। রজতাভ দত্ত এলো, টিকিট তখন মনে হচ্ছে দেয়াই যাচ্ছে না, শেষ এইরকম আর কি। পরিচিত মুখ যারা সিনেমা সিরিয়াল গুলো করে, অথচ নাটকে আরো কত তারপরে ভালো। ধরো কিন্তু এই যে কৌশিক বাবু এলেন, এই নাটকটা ধরো বোধহয় 40 বছর ধরে বলছিলেন যে 40 বছর আগের থেকে করছেন, এখনো পর্যন্ত সেই নাটকের কত ডিমান্ড আর কি। কিন্তু সেটাও এনে মানে ওই ধরনের কিন্তু ওই রজতাভ দত্তকে আনলে যে ব্যাপারটা হয় সেই জিনিসটা কিন্তু হয়নি, হচ্ছে না। আমরা অনেকক্ষণ কথা বললাম। কল্যাণদা এমন একজন মানুষ যে আমরা মানে অন্তত সারা রাত কাটিয়ে দেওয়া যায় কথা বলে। কল্যাণদার প্রচুর অভিজ্ঞতা। তবুও শেষ যেটা আমি বলবো, এটা আমাকে নয়, দর্শকদের প্রতি আপনি বলুন, বা যারা নাটক ভালোবাসে, হয়তো এখনো কোনো খুদে একজন, সেও হয়তো কোথাও বালিশের নিচে আপনারই মতন হয়তো লিখছে আমাকে যেন নাটক দেখতে না হয়, এমন অনেক যারা আছে, তাদের প্রতি আপনি কি বার্তা দেবেন? এখন নাটক ভালোবাসি, নাটকটা তো আমি যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছি বা করেছি, যেমন ধরো কোথায় সিসাতে কতগুলো বাচ্চা ছেলে খবর দিল যে স্যার একটা নাটক বেছে দিন, দিলাম, তাহলে স্যার একদিন বা দুদিন যেতে হবে, গিয়েছি, হ্যাঁ, মানে তাতে আমার পরিশ্রম হয়েছে বা ইয়েও হয়েছে, কিন্তু সেটা আমার কোনো গায়ে লাগে। এখন এইরকম একটু ভালোবাসার লোক আরো বেশি আসুক, হ্যাঁ, তাহলে আমার ওই কলকাতা বা কৃষ্ণনগর বা অন্যদিকে আমার তাকানোর দরকার নাই। আমরা নিজেরাই এখানে নিজেদের করবো আর কি, নিজেরাই করবো, সবাইকে নিয়ে নাটক করব, হ্যাঁ, সেই জন্য নাটককে একটু ভালোবাসা দরকার। এবং নাটকের জন্য নাটক তো আমাদের পয়সা করি কিছু দেবে না, হ্যাঁ, সেখানে একটুখানি ইয়ে করতেই হবে, স্যাক্রিফাইস করতেই হবে আর কি। মানে এই প্রসঙ্গে রামকৃষ্ণদেবের ওই বিখ্যাত কথাটা মনে পড়ছে, থিয়েটারে লোক শিক্ষে হয়, থিয়েটারে বোধহয় এটাই বলেছিলেন, লোক শিক্ষে হয়। তো আমি যাই হোক আর কি, কিন্তু নাটকটাকে তো বাঁচাতে হবে। ঠিক ঠিক। নাটক মানে যেমন শিশির বাদুড়িরই কথা একটা আছে, থিয়েটার ইজ নোন বাই ইটস স্টেজ, এই নেশন ইজ নোন বাই ইটস স্টেজ, হ্যাঁ, তাহলে মানে সেই রকম একটা জায়গা ইয়ে করতে হবে। তো সেটার জন্য সবাই কাছেই বলবো যে নাটক তারা দেখুক, পাড়ায় পাড়াই যা কিছু হোক না, মানে বেশি আমার ইয়ের দরকার নাই, উপকরণ দরকার নাই, যা আছে ওই ওই ওইগুলোই ফিরে আসুক। ওই এখনো তো ওই ছেলে মেয়েগুলো ওই দিকেও যাচ্ছে না, মানে বিশেষ করে এগুলো তো সবাই জানো মোবাইলে এসে যাওয়ার পর আমরাই এনগেজ হয়ে যাচ্ছি, তো ওদের আর কি বলবো। কিন্তু ওই যে সেই বাড়িতে ওর কাছ থেকে শাড়ি চেনে নিয়ে এসে, হ্যাঁ, সেই সেলাই করে করে ইয়ে করা, হ্যাঁ, কারোর বাড়ির থেকে চৌকি নিয়ে এসে মঞ্চ তৈরি করা, সেটা ফিরে আসুক, এটাই চাই। আর আমাদেরও যেমন আমরাও যেমন হয়ে যাচ্ছি কি করিমপুরেই করছি, কিন্তু নাটকটাকে যদি আমি ফুলকতলায় গিয়ে করতে পারি, গানের মাঠে গিয়ে করতে পারি, সেটাও যেন আমাদের একটা চেষ্টা থাকে আর কি। সর্বজনীন দুর্গাপুজোর মতো নাটকটাও সর্বজনীন হোক, এইটা আরো প্রান্তিক জায়গায় পৌঁছুক। ঠিক ঠিক। হ্যাঁ, এবং যেগুলো হারিয়ে যাচ্ছে, যেমন ধরো আগে কত যাত্রার কথা শুনতাম, তাই না, পাড়ায় পাড়ায় হতো, ইয়ে হতো, সেগুলোও তো হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো হোক, বেশি বেশি করে হোক, হ্যাঁ, এইটুকুই আর কি, এই বয়সে আর কি এইটুকুই চাওয়া। অনেক ধন্যবাদ কল্যাণদা, আজকে আমাদের আড্ডা এখানেই থাক। আপনারা যারা এটা দেখলেন, কল্যাণদা অনেক কিছু বললেন,
এবং আমি অন্তত দর্শকদের অনুরোধ করব, কল্যাণদাকে বেশি পাওয়া যায় না, কল্যাণদা আবার আসুক আমাদের স্টুডিওতে, কল্যাণদাকে জোর করে ধরে বেঁধে নিয়ে আসতে হয়। হ্যাঁ, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।